ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মাস্টার ডিল অর্থাৎ মাদার অফ অল ডিল হওয়ার পর সব থেকে বড় বিপদে কিন্তু পড়তে চলেছে বাংলাদেশ। যে সকল সেক্টরগুলো সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে তার মধ্যে একটি সেক্টর হলো বস্ত্র শিল্প, এবং এই বস্ত্র শিল্পের মার্কেট কিন্তু কার্যত ডমিনেট করত বাংলাদেশিরা, এবং ইউরোপের মার্কেট কিন্তু দিনের পর দিন বাংলাদেশিরা নিজেদের দখলে রেখেছিল। তার একটা নির্দিষ্ট কারণও আছে। 2018 থেকে 2024 সালের মধ্যে ভারত কিন্তু ইউরোপের যে বস্ত্র শিল্পের মার্কেট, তার মার্কেট শেয়ার কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছে। কিন্তু এই চুক্তির ফলে বাংলাদেশ কার্যত ইউরোপের মার্কেট থেকে হারিয়ে যাবে, এবং ভারতের বস্ত্র শিল্পের যে মার্কেট শেয়ার তা ইউরোপের মাটিতে 6 গুণ বাড়তে চলেছে। অন্তত এরকমই ঘোষণা কালকে ইউরোপ এবং ভারত একত্রে করেছে। আজকে ভিডিওতে ডিটেইলিংয়ে তথ্য দিয়ে আপনাদের সামনে বোঝাবো কেন বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত বিপজ্জনক জায়গায় চলে গেল ভারতের এই চুক্তির ফলে। দেখুন, তথ্য বলছে যে 6 গুণ ব্যবসা বাণিজ্য বাড়বে, এবং বর্তমানে ভারত $7 বিলিয়ন বস্ত্র বাংলাদেশের থেকে অনেকটা যা কম তা ইউরোপের মার্কেটে সরবরাহ করে, এবং মনে করা হচ্ছে এই চুক্তির ফলে এই বস্ত্র শিল্পের যোগান এতটাই বাড়বে যে বস্ত্র রপ্তানি ভারত প্রায় $40 বিলিয়ন নিয়ে যেতে চলেছে। এই মুহূর্তে ইউরোপ কিন্তু গোটা বিশ্ব থেকে প্রায় $250 বিলিয়ন টেক্সটাইল কিন্তু ইম্পোর্ট করে। কারণটা কি? কারণটা হলো ইউরোপের মার্কেট কিন্তু হাই ভ্যালু মার্কেট, এবং ইউরোপ কিন্তু বস্ত্র তৈরি করতে পারে না, ফলে তারা কিন্তু অপেক্ষাকৃত পিছিয়ে থাকা একাধিক দেশের উপর ডিপেন্ড করে এতদিন ছিল। ইউরোপের মার্কেটে ব্যবসা বাণিজ্য করার সব থেকে বেশি লাভ হলো এখানে কিন্তু অনেক সস্তার মাল অনেক বেশি টাকায় বিক্রি করা যায়, এবং এখানে কাস্টমার বা কনজিউমাররা কিন্তু স্টেবল ডিমান্ডের উপর ডিপেন্ড করে এবং হাই প্রাইসে বিক্রি করা যায়। এই মুহূর্তে ভারত কিন্তু গোটা বিশ্ব জুড়ে 36 থেকে 37 বিলিয়ন ডলারের বস্ত্র বিভিন্ন জায়গায় রপ্তানি করে, কিন্তু এই 36 থেকে 37 বিলিয়ন ডলারের মধ্যে মাত্র $7 বিলিয়ন বস্ত্র কিন্তু এতদিন অবধি ইউরোপে রপ্তানি তারা করতে পারত। এর কারণটা কি? ভারত কি খুব একটা টেকনোলজিতে পিছিয়ে ছিল? সেটা কিন্তু নয়। বাংলাদেশ ইউরোপের মার্কেটে এমন কিছু অ্যাডভান্টেজ পেত যা কিন্তু অটোমেটিকলি বাংলাদেশকে ভারতের থেকে এগিয়ে দিত ইউরোপের মার্কেটের তুলনায়। অর্থাৎ এই পুরো বিষয়টি ক্যাপাসিটির প্রশ্ন নয়, এই বিষয়টা কিন্তু অনেকটা ছিল ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রেডসের। অর্থাৎ ভারতকে কোনো শুল্ক ছাড় দেওয়া হতো না, উল্টে বাংলাদেশকে কিছু অপেক্ষাকৃত সস্তার স্কিমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ডেভেলপমেন্ট দেশ হিসাবে। আমি পরবর্তীকালে আলোচনা করব। এই মুহূর্তে এই যে এগ্রিমেন্ট হলো, সেখানে কিন্তু ভারতের ট্যারিফ সম্পূর্ণভাবে শূন্যতে এসে পৌঁছাবে 9 থেকে 12% থেকে। অর্থাৎ ভারত এতদিন যদি বাংলাদেশের মতো ইউরোপের মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে যেত, তাহলে বস্ত্রের উপর 9 থেকে 12% শুল্ক ভারতের উপর চাপত, যেখানে বাংলাদেশের উপর চাপত 0% ট্যারিফ। অর্থাৎ অটোমেটিকলি বুঝতে পারছেন, ভারতকে যেহেতু শুল্ক দিতে হতো, তাই ভারতের বস্ত্রের দাম কিন্তু অনেকটা বেড়ে যেত। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কিন্তু অটোমেটিকলি বাংলাদেশের থেকে পিছিয়ে পড়তে শুরু করেছে। বাংলাদেশকে 0% ট্যারিফ দিতে হতো, কারণ বাংলাদেশকে তারা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির তালিকায় ফেলে দিয়েছে। মানে উন্নয়নশীল একটি রাষ্ট্র, উন্নতি শিখরে এখনো পৌঁছাতে অনেকটা সময় লাগবে, ফলে এই ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশকে ফেলে দিয়েছিল। ফলে বাংলাদেশের ইম্পোর্টের উপর, অন্তত টেক্সটাইল ইম্পোর্টের উপর তারা ট্যারিফ কিছু কিন্তু নিত না। ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ট্রেড এগ্রিমেন্ট আছে, ফলে তারাও কিন্তু শুল্কহীনভাবে এই মার্কেটটিকে অ্যাক্সেস করতে পারত। তুরস্ক কোনো ট্যারিফ কিন্তু দিত না ইউরোপে বস্ত্র বিক্রির জন্য, কারণ তুরস্ক আপনারা জানেন কাস্টম ইউনিয়নের সদস্য ইউরোপীয় ইউনিয়নের। সেখানে ভারতকে কাপড় জামা বিক্রি করার জন্য দিতে হতো 9 থেকে 12% ট্যারিফ। বাংলাদেশ এছাড়াও অনেক কিন্তু সুযোগ সুবিধা পেত। প্রথম সুবিধাটি হলো ডিউটি ফ্রি অ্যাক্সেস পেত, আপনারা জানেন, যেটা আমি বললাম, যেখানে ভারতকে প্রায় 10% ট্যারিফ দিতে হতো অ্যাভারেজ, সেখানে বাংলাদেশকে শুল্কহীনভাবে ব্যবসা করতে মানে তারা পারতো ইউরোপের মার্কেটে। এছাড়াও বাংলাদেশ কিন্তু কোটা ফ্রি অ্যাক্সেস পেত। কোটা ফ্রি অ্যাক্সেস মানে ইউরোপের এভরিথিং বাট এই স্কিমের আন্ডারে বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ফলে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাবসিডিও পেত
ফলে বুঝতে পারছেন ভারত কিন্তু এতদিন বাংলাদেশের সঙ্গে ইউরোপের মার্কেটে অসম লড়াইটি লড়েছে। পাশাপাশি বাংলাদেশ তাদের শিল্প বলতে শুধু বস্ত্র শিল্প, ফলে শুধুমাত্র তারা বস্ত্র শিল্পের উপরই ফোকাস করে থাকতো এবং তাদের লো প্রোডাকশন কস্ট এবং বিভিন্ন ক্ষেত্রে কাপড় জামার দাম যেহেতু কম 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 হতো, ফলে সহজেই ইউরোপে তারা অনেক বেশি ডেলিভার করতে পারতো। এই মুহূর্তে বাংলাদেশ ইউরোপের মার্কেটে 30 বিলিয়ন ডলারের কাপড় জামা কিন্তু এক্সপোর্ট করে, যা দেশের জিডিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অর্থাৎ এই বস্ত্র আমদানি যদি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু ইউরোপ রীতিমতো বাংলাদেশকে শুইয়ে দিতে পারে বলে অনেকে মনে করছেন। 2018 থেকে 2024 এই সময়কালে ভারত কিন্তু মাত্র 7 বিলিয়ন ডলারের সামগ্রী বাংলাদেশের থেকে অনেকটা কম ইউরোপের মার্কেটে বিক্রি করেছে, যা কিন্তু অনেকটা কম, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এই চুক্তি করার ফলে ইউরোপের মার্কেটে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে এবং কালকে ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল পরিষ্কারভাবে বলেছেন দ্যাট ইজ অ্যান স্ট্রাকচারাল রিসার্চ, অর্থাৎ নতুন করে স্ট্রাকচারাল রিসেট মানে নতুন করে একটি স্ট্রাকচারাল চেঞ্জ ভারত কিন্তু বস্ত্র শিল্প ওরিয়েন্টেড করতে শুরু করেছে। এবং পীযূষ গোয়েল যে স্ট্রাকচারাল রিসেটের কথা বলছেন সেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি বাংলাদেশকেও বার্তা দিচ্ছেন যে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ডমিনেন্ট যেটা ভারত এতদিন করতে পারেনি সেটা কিন্তু ভারত করছে এবং এই স্ট্রাকচারাল শিফট এবং গ্লোবাল পাওয়ার শিফট কিন্তু ভারতের দ্বারা হচ্ছে এই চুক্তি করার পরে। 7 বিলিয়ন ডলারের এক্সপোর্ট থেকে এই এক্সপোর্টের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে 40 বিলিয়ন ডলার। কিভাবে এটা সম্ভব? দেখুন, প্রথম কথা, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু চায়নার ডাইভার্টেড পলিসিতে এখন চলে গেছে, অর্থাৎ চায়নার থেকে তারা ইম্পোর্ট এক্সপোর্ট করা কিন্তু বন্ধ করছে এবং বাংলাদেশের মার্কেট অটোমেটিকলি কমবে, কারণ ভারত ওইখানে এন্ট্রি করবে এবং বাংলাদেশের থেকে ভারত অনেক সস্তায় জিনিস দিতে পারবে। এবং বাংলাদেশের প্রধান সমস্যাটা হলো তারা কিন্তু ওয়ান পয়েন্ট সলিউশন নয়। ভারত কি করছে? ভারতকে কিন্তু র মেটেরিয়াল কারো থেকে কিনতে হচ্ছে না, যা বাংলাদেশকে কিনতে হচ্ছে। এতদিন কিন্তু বাংলাদেশ তাদের সুতো ভারত থেকে কিনতো, ফলে এই সুতোর দামও ভারত কিন্তু কমিয়ে আনবে ভারতের ব্যবসায়ীদের জন্য। ফলে র মেটেরিয়ালের জায়গায় বলুন কিংবা সুতো কল বলুন কিংবা ফেব্রিক যে স্টিচিং হয় সেটা বলুন, একটা কাপড় তৈরি করা অবধি বলুন, অর্থাৎ পুরো বিষয়টি ভারত কিন্তু করবে, যা বাংলাদেশ কিন্তু করতে পারবে না, কারণ বাংলাদেশের এক একটি সেক্টর এক একটি দেশের উপর ডিপেন্ড করে থাকে। শুধুমাত্র প্রোডাকশন কস্ট কম হয়ে যায় লেবার কস্টটা কম বলে, ফলে তারা কিন্তু কাপড় জামার দাম কম রাখতে পারতো এবং ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পেত। ফলে আজকে যখন ভারত এই মার্কেটে এন্ট্রি করে ফেললো তখন মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের অর্থনীতি কিন্তু জোর ধাক্কা খাচ্ছে এবং 40 বিলিয়ন ডলারের এই যে কাপড় জামার ট্রান্সফার প্রতি বছর ভারত ইউরোপকে করবে, তা কিন্তু বাংলাদেশের মার্কেটকে একদম ধরাশায়ী করে ফেলবে, অন্তত এই তথ্যের পর। যাই হোক, কিভাবে আপনারা পুরো বিষয়টি দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।